সব ঠিক আছে? প্রিয় ছাত্ররা, তোমরা সবাই কেমন আছো? এই করোনার মহামারীতে আমাদের ঢাকা কলেজ পরিবার থেকে অনলাইনে ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। তোমরা জানো সব কিছু এখন বন্ধ, সেই জন্য আমরা ঢাকা কলেজ পরিবারের পক্ষ থেকে অনলাইনে তোমাদের ক্লাসগুলি করানোর চেষ্টা করব। আশা করি তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং আমাদের সহযোগিতা করবে। আমি সুব্রত কুমার দাস, প্রভাষক উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, তোমাদের মাইকোলজি বিষয়টি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। শুরুতেই আমরা জেনে নিব আমাদের আজকের মেইন বিষয়টি কি। তোমরা সবাই তোমাদের সিলেবাসে লক্ষ্য করে থাকবে 5 নাম্বার যে টপিকস, সেই 5 নাম্বার টপিক্সে রয়েছে জেনারেল ক্যারেক্টারিস্টিক্স অফ ফলোয়িং ফাঙ্গাল ক্লাসেস অ্যান্ড স্টাডি অফ দ্য সোমাটিক অ্যান্ড রিপ্রোডাক্টিভ ফিচার্স অফ দ্য জেনেরা মেনশনড এগেনস্ট এস ক্লাস। আমি আবার বলছি, জেনারেল ক্যারেক্টারিস্টিক্স অফ following fungal classes and study of the somatic and reproductive features of the general mentioned against S class। এই 5 নাম্বার টপিক্সের মধ্যে কিছু ক্লাস রয়েছে, যেমন প্যাটিডিওমাইসিটিস, ওমাইসিটিস, আরও অনেক কিছু ক্লাস রয়েছে, যেমন জাইগো মাইসিটিস। এই ক্লাসগুলি আমরা সুন্দর করে তোমাদের বোঝানোর চেষ্টা করব। আমার যে নির্ধারিত ক্লাস সেটি হচ্ছে ওমাইসিটিস। ওমাইসিটিসের আমরা স্যাপ্রোলেগনিয়া এই জেনাসটি ইতোপূর্বে শেষ করেছি। আজকে আমরা পড়ব ওমাইসিটিস শ্রেণীর ফাইটোপথুরা। এই জেনাস সম্পর্কে আলোচনা করব। এই জেনাসে যাওয়ার পূর্বে আমরা প্রথমেই, যেহেতু অনেক দিন ক্লাস হচ্ছে না, তাই পূর্বের কিছু ক্লাসের রিভিউ আমরা করে নিব। এতে তোমাদের বুঝতে সুবিধা হবে এবং আমারও ক্লাসটি নিতে সুবিধা হবে। প্রথমে আমরা জেনে নিব মাইকোলজি কি। তোমরা সবাই জানো মাইকোলজি হচ্ছে জীববিজ্ঞানের যে শাখায় ছত্রাক নিয়ে আলোচনা, গবেষণা, পর্যালোচনা করা হয়, সেই শাখাকেই বলা হয় মাইকোলজি। তো মাইকোলজির প্রধান যে বিষয় সেটি হচ্ছে ছত্রাক নিয়ে আলোচনা। আমরা যদি মাইকোলজির শব্দটি ভেঙে বোঝানো হয় তাহলে দেখা যাবে মাইকোলজি দুটি শব্দের সমন্বয়ে গঠিত। একটি মাইকিস, MYKES, যার অর্থ মাশরুম, এবং লোগুস, যার অর্থ ডিসকোর্স। অর্থাৎ মাইকিস এবং লোগুস দুটি গ্রিক শব্দের সমন্বয়ে এই মাইকোলজি
শব্দটি এসছে। এবার আমরা জেনে নিব ফাদার অফ মাইকোলজি। মাইকোলজির জনক হচ্ছেন পিয়ার অ্যান্টোনিও মাইকেলি। পিয়ার অ্যান্টোনিও মাইকেলিকে ছত্রাকবিদ্যার জনক বলা হয়, কারণ তিনি প্রথম ছত্রাক চাষ করেন এবং তিনি ছত্রাক নিয়ে যে একটি বই লিখেন নুভা প্ল্যান্টারাম জেনেরা, সেই বইতে ছত্রাককে 4টি ক্লাসে বিভক্ত করেন। তার এই অসামান্য কাজের জন্যই তাকে ফাদার অফ মাইকোলজি বলা হয়ে থাকে। এবার আমরা জেনে নিব ছত্রাকের কিছু সাধারণ বৈশিষ্ট্য এবং ছত্রাকের সংজ্ঞা। ফাঞ্জি। এই ফাঞ্জি শব্দের অর্থ হচ্ছে ছত্রাক। ফাঞ্জি শব্দটি এসছে ফাঙ্গার, যার অর্থ টু ফ্লোরিশ, অর্থাৎ ছত্রাক এমন একটি জীব যারা অতি দ্রুত ঘন সন্নিবেশিতভাবে জন্মে থাকে, সেই জন্য একে বলা হয় ফাঙ্গার বা টো ফ্লোরিশ। এবার আমরা ফাঙ্গাসের ডেফিনেশনে চলে যাব। ছত্রাক নিয়ে অনেক বিজ্ঞানী তাদের নিজস্ব মতামতের ভিত্তিতে বিভিন্ন সংজ্ঞা প্রদান করে থাকেন। তার মধ্যে বিজ্ঞানী অ্যালেক্সোপোলাস অ্যান্ড মিমস 1979, বিজ্ঞানী অ্যালেক্সোপোলাস অ্যান্ড মিমস 1979 একটি সংজ্ঞা প্রদান করেন। সেই সংজ্ঞাটি হলো যারা প্রকৃতপুষী ইউক্যারিওটিক ব্রাঞ্চিং or non-branching filamentous কখনো এককোষী শালুক সংশ্লেষণ বিহীন অর্থাৎ ক্লোরোফিল বিহীন, ক্লোরোফিল বিহীন অণুজীব যার কোষ প্রাচীর সেল ওয়াল কাইটিন অথবা সেলুলোজ অথবা উভয়ই উপস্থিত, যারা যৌন এবং অযৌন উপায়ে বংশবৃদ্ধিকারী অপুষ্পক উদ্ভিদকে
ছত্রাক বলা হয়। ছত্রাকের সংজ্ঞাটি আমি আবার বলবো, যারা প্রকৃত কোষী, শাখান্বিত বা শাখাবিহীন, কখনো এক কোষী, শালুক সংশ্লেষণবিহীন অর্থাৎ ক্লোরোফিলবিহীন, মৃতজীবী, পরজীবী বা পরভোজী অণুজীব, যার কোষ প্রাচীরে কাইটিন অথবা সেলুলোজ অথবা উভয়ই উপস্থিত, এরূপ যৌন ও অযৌন উপায়ে বংশবৃদ্ধিকারী অপুষ্পক উদ্ভিদকেই বলা হয়ে থাকে ছত্রাক। সেই ছত্রাকের জেনারেল ক্যারেক্টারিস্টিক্সকে আমি সংজ্ঞার আকারে ফুটে তুললাম। আমরা এখন যাব জেনারেল ক্যারেক্টারিস্টিক অফ ফাঞ্জি। অর্থাৎ বিজ্ঞানী অ্যালেক্সোপ্লাস ও মিমসের যে সংজ্ঞা, সেই সংজ্ঞাটি যদি আমরা ভালোভাবে লক্ষ্য করি তাহলেই ছত্রাকের সাধারণ যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলি আমরা দেখতে পাব। সেই জন্য আমি এই সংজ্ঞাটিকে বুলেট আকারে উপস্থাপন করেছি। তাহলে প্রথমেই বলা হয়েছে ছত্রাক হচ্ছে প্রকৃত কোষী অর্থাৎ ইউক্যারিওটিক সেল। প্রকৃত কোষী জীব কারা? যে সমস্ত জীবের কোষের মধ্যে সুগঠিত নিউক্লিয়াস বিদ্যমান, সেই সমস্ত জীবদের বলা হয় প্রকৃত কোষী। সেই সূত্রে ছত্রাক একটি প্রকৃত কোষী জীব। এই ছত্রাক ব্রাঞ্চিং হতে পারে অথবা নন ব্রাঞ্চিং হতে পারে, অর্থাৎ শাখান্বিত অথবা শাখাবিহীন। এগুলির চিত্র আমি পরবর্তীতে অঙ্কন করে দেখানোর চেষ্টা করব। এরপরে রয়েছে এরা ফিলামেন্টাস অর্থাৎ সূত্রাকার। এরা কখনো কখনো ইউনিসেলুলার অর্থাৎ এক কোষী। ছত্রাক এক কোষীয় হতে পারে, আবার বহুকোষীয় হতে পারে। আমরা এখন জেনে নেই এক কোষী ছত্রাকের একটি উদাহরণ। যেমন আমরা সবাই জানি ইস্ট। ইস্ট হচ্ছে একটি এক কোষী ছত্রাকের উদাহরণ। আবার ছত্রাক মাল্টি সেলুলারও হতে পারে। মাল্টি সেলুলার অর্থাৎ যে সমস্ত ছত্রাক বহুকোষী, যেমন রাইজোপাস। তাহলে আমরা জানলাম ছত্রাক এক কোষী হতে পারে, যেমন ইস্ট। ইস্ট ছাড়াও এক কোষী ছত্রাক রয়েছে সিনকাইট্রিয়াম। আবার মাল্টি সেলুলার হতে পারে অর্থাৎ বহুকোষীয় হতে পারে। এরপরে রয়েছে ক্লোরোফিল বিহীন। যেহেতু ছত্রাকের দেহের কোষের মধ্যে ক্লোরোফিল নেই, সেই জন্য এরা শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না। যেহেতু তারা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না, সেই জন্য এদের বলা হয়ে থাকে প্যারাসাইটিক বা স্যাপ্রোফাইটিক। তাহলে তাদেরকে বলা হয় প্যারাসাইটিক বা স্যাপ্রোফাইটিক। প্যারাসাইটিক অথবা স্যাপ্রোফাইটিক অর্থাৎ এরা পরজীবী হতে পারে অথবা মৃতজীবী হতে পারে। যেহেতু এদের দেহের মধ্যে কোনো ক্লোরোফিল কণিকা নেই। এরপরে যে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে সেল ওয়াল বা কোষ প্রাচীর। সংজ্ঞায় আমরা বলেছি ছত্রাকের সেল ওয়াল সাধারণত তৈরি হয়ে থাকে কাইটিন দ্বারা। কাইটিন
অথবা সেলুলোজ। ছত্রাকের কোষ প্রাচীরে কাইটিন অথবা সেলুলোজ অথবা উভয়ই উপস্থিত থাকতে পারে। এরপর রয়েছে রিপ্রোডাকশনস বা প্রজনন। ছত্রাক সাধারণত ভেজিটেটিভ, অ্যাসেক্সুয়াল এবং সেক্সুয়াল এই তিনটি পদ্ধতিতেই তাদের জননক্রিয়া সম্পূর্ণ করে থাকে। আর অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনসের যদি করে থাকে সেটা হয়ে থাকে তাদের স্পোর বা রেণুর মাধ্যমে। লাস্ট অফ অল এখানে ক্রিপ্টোগ্যামাস, যে সমস্ত জীবের ফুল ফোটে না সেই সমস্ত জীবকে বলা হয় অপুষ্পক উদ্ভিদ। সেহেতু ছত্রাকের মধ্যে কোনো পুষ্প আমরা লক্ষ্য করি না, সেই জন্য ছত্রাক একটি ক্রিপ্টোগ্যামাস বা অপুষ্পক উদ্ভিদ নামে পরিচিত। এছাড়াও আমরা কিছু বৈশিষ্ট্য দিতে পারি, যেমন এরা থ্যালোফাইটিক। ছত্রাক হচ্ছে থ্যালোফাইটিক। থ্যালোফাইটা কি? যে সমস্ত জীবকে মূল, কাণ্ড এবং পাতায় বিভেদিত করা যায় না, আলাদা আলাদাভাবে চিহ্নিত করা যায় না, তাকে বলা হয় থ্যালোফাইটিক। সেই জন্য ছত্রাক হচ্ছে একটি থ্যালোফাইটিক। আর একটি বৈশিষ্ট্য আমরা এখানে মেনশন করব, সেটি হলো এই ছত্রাক যে ভ্রূণ তৈরি করে সে ভ্রূণটা হবে ইউনিসেলুলার, অর্থাৎ এরা কখনোই মাল্টিসেলুলার এমব্রায়ো তৈরি করে না। অর্থাৎ এমব্রায়ো হবে ইউনিসেলুলার, এরা কখনো বহুকোষী ভ্রূণ উৎপন্ন করে না। এই হলো আমাদের ছত্রাক কাকে বলে সেই সংজ্ঞার মধ্য থেকে আমরা ছত্রাকের যে সাধারণ বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যগুলি আমরা জানার চেষ্টা করলাম। আশা করি তোমরা এই সংজ্ঞাটি যদি মনে রাখো তাহলে সংজ্ঞার মধ্য থেকেই যে বৈশিষ্ট্যগুলি পাওয়া যায় সেই বৈশিষ্ট্যগুলি তোমরা দিতে পারবে। এবার আমরা জেনে যাব আমাদের সেই প্রধান যে আজকের আলোচ্য বিষয়, সেই আলোচ্য বিষয়টি হচ্ছে ওমাইসেটিস শ্রেণী। সেই ওমাইসেটিস শ্রেণী সম্পর্কে আমরা চলে যাব। ক্লাস ওমাইসেটিস। তোমাদের যে 5 নাম্বার টপিকস, সেই 5 নাম্বার টপিক্সের হেডলাইন যদি লক্ষ্য করো দেখবে সেখানে মেনশন করা রয়েছে এই সমস্ত শ্রেণীর ছত্রাকের সাধারণ বৈশিষ্ট্য, দৈহিক গঠন এবং রিপ্রোডাকশন বা প্রজনন সম্পর্কে আলোচনা করার জন্য বলা হয়েছে। আমি সেই ধারাবাহিকতায় রক্ষা করার চেষ্টা করব। তাহলে আমাদের আজকের প্রধান আলোচ্য বিষয় হচ্ছে ক্লাস ওমাইসেটিস। আমি পূর্বে বলেছি ওমাইসেটিসের 3টি জেনাস রয়েছে আমাদের সিলেবাসে। একটি হচ্ছে সেপ্রোলেগনিয়া, আরেকটি হচ্ছে ফাইটোথোরা, আরেকটি হলো অ্যালবিউগো। সেপ্রোলেগনিয়াকে আমরা আগেই আলোচনা করেছি, সেজন্য আমরা আজকে ফাইটোথোরা নিয়ে আলোচনা করতে চাচ্ছি। তাহলে আমরা চলে যাই ওমাইসেটিস শ্রেণীর ডিটেল স্টাডিতে।
ওমাইসেটিস শ্রেণী হচ্ছে 65টি জেনাস, অর্থাৎ এই ওমাইসেটিস শ্রেণীর মধ্যে মোট জেনাস রয়েছে 65 এবং স্পেসিস রয়েছে 800 to 1000। ওমাইসেটিস শ্রেণীর জেনাস বা গণের সংখ্যা 65 এবং মোট স্পেসিস 800 থেকে 1000। এই ওমাইসেটিস শ্রেণীর ছত্রাকগুলি সাধারণত ওয়াটার মোল্ড নামে পরিচিত এবং এই ওমাইসেটিস শ্রেণীর ছত্রাকগুলি উচ্চ শ্রেণীর উদ্ভিদের বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করে থাকে। এবার আমরা জেনে নিব ওমাইসেটিস শ্রেণীর জেনাইল ক্যারেক্টারিস্টিক্স। ওমাইসেটিস শ্রেণীর জেনাইল ক্যারেক্টারিস্টিক্স। এক নাম্বার যে বৈশিষ্ট্য, ওমাইসেটিস শ্রেণীর ছত্রাকগুলি সাধারণত জলজ, মৃত্তিকাবাসী, পরজীবী বা মিথজীবী হয়ে থাকে এবং উচ্চতর স্থলজ ওমাইসেটিস জেনাসগুলি বাধ্যতামূলক পরজীবী হয়ে থাকে, অর্থাৎ অব্লিগেট প্যারাসাইট। যারা স্থলজ উচ্চতর শ্রেণীর বা প্রজাতির, তারা হচ্ছে অব্লিগেট প্যারাসাইট বা বাধ্যতামূলক পরজীবী। তাহলে এক নম্বর বৈশিষ্ট্য তোমরা লিখবে, এরা সাধারণত ফাউন্ড করা যায় ওয়াটার, সয়েল, এরা প্যারাসাইটিক বা স্যাপ্রোফাইটিক, এই বিষয়গুলি তোমরা লিখে দিবে। 2 নাম্বার বৈশিষ্ট্য, এই শ্রেণীর ছত্রাকগুলি শাখান্বিত সিনোসাইটিক, অর্থাৎ ব্রাঞ্চিং সিনোসাইটিক। তাহলে একটি শব্দ আমরা পেলাম, ব্রাঞ্চিং সিনোসাইটিক। ব্রাঞ্চিং সিনোসাইটিক বলতে কি বোঝানো হয়? ব্রাঞ্চিং মানে শাখান্বিত। এখানে আমি একটি ছত্রাকের মাইসেলিয়ামের চিত্র অঙ্কন করেছি, তোমরা দেখতে পাবে এটা একটি মাইসেলিয়াম। এইখানে দুটি শাখায় বিভক্ত হয়ে গেছে, সেই জন্য একে বলা হয় ব্রাঞ্চিং। আর সিনোসাইটিক শব্দের অর্থ হচ্ছে যদি একটি দেহের মধ্যে, কোষের মধ্যে মাল্টি নিউক্লিয়াস প্রেজেন্ট থাকে, অর্থাৎ অসংখ্য নিউক্লিয়াস থাকে, তাকে বলা হয় সিনোসাইটিক। যেহেতু এটি মাইসেলিয়ামের মধ্যে অসংখ্য নিউক্লিয়াস, এগুলি হচ্ছে নিউক্লিয়াস।
যেহেতু মাইসেলিয়ামের মধ্যে অসংখ্য নিউক্লিয়াস রয়েছে, সেই জন্য একে বলবো আমরা সিনোসাইটিক মাইসেলিয়াম। তবে এরা যখন জনন ক্রিয়া সম্পূর্ণ করে, জননাঙ্গ তৈরির মুহূর্তে এদের যে অগ্রভাগ, হাইফির অগ্রভাগে একটি প্রস্থ প্রাচীর সৃষ্টি হতে পারে। সাপোজ এই হাইফির অগ্রভাগে একটি প্রস্থ প্রাচীর দিয়ে একটি জননাঙ্গ তৈরি করা হলো। তো এই জননাঙ্গ অ্যান্থেরিডিয়াম অথবা উগোনিয়াম হতে পারে। সেই জন্য এই জননাঙ্গর ঠিক পূর্বে একটি প্রস্থ প্রাচীর তৈরি হতে পারে। তিন নাম্বার বৈশিষ্ট্যের জন্য যাব আমরা। 3 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে সেল ওয়াল। এই উমাইসিটিস শ্রেণীর ছত্রাকের কোষে সাধারণত কাইটিন অনুপস্থিত থাকে, অর্থাৎ এরা সাধারণত বিটা গ্লুকান অথবা সেলুলোজ প্রেজেন্ট। এদের সেল ওয়ালে বিটা গ্লুকান অথবা সেলুলোজ উপস্থিত থাকে, কিন্তু কাইটিন অ্যাবসেন্ট। এদের কোষের কোষ প্রাচীরে কাইটিন থাকে না, অ্যাবসেন্ট। 4 নাম্বার বৈশিষ্ট্য স্টোরেজ। স্টোরেজ ফুড। আমরা ছত্রাকের সাধারণ বৈশিষ্ট্যে দেখেছি তাদের স্টোরেজ ফুড বা সঞ্চিত খাদ্য হয়ে থাকে গ্লাইকোজেন, কিন্তু এখানে উমাইসিটিস শ্রেণীর ছত্রাকের স্টোরেজ ফুড হবে মাইকোল্যামিনারিন। মাইকোল্যামিনারিন এর সাথে অয়েল ড্রপ অর্থাৎ তৈলবিন্দু থাকতে পারে। গ্লাইকোজেন প্রায় অ্যাবসেন্ট। তাহলে আমি আবার বলি, স্টোরেজ ফুড মাইকোল্যামিনারিন, আর এর সাথে থাকতে পারে অয়েল ড্রপ বা তৈলবিন্দু। এখানে কোনো গ্লাইকোজেন নেই। তাহলে এই দুটি বৈশিষ্ট্য ছত্রাকের সাধারণ বৈশিষ্ট্য থেকে ভিন্ন, অর্থাৎ এদের কোষে কোষ প্রাচীরে কাইটিন নাই, সঞ্চিত খাদ্যের মধ্যে গ্লাইকোজেন নাই। এবার আসবো 5 নাম্বার বৈশিষ্ট্য অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। এদের অযৌন জনন কিভাবে ঘটে? এই উমাইসিটিস শ্রেণীর ছত্রাকের অযৌন জনন ক্রিয়া সাধারণত স্পোর বা রেণু এর মাধ্যমে ঘটে থাকে। এই স্পোর বা রেণুকে আমরা জুস্পোর বলে থাকি। আমি চিত্রে জুস্পোরটি অঙ্কন করব।
তাহলে এটি একটি জোসপোর। এই জোসপোরের মধ্যে দুটি আমরা ফ্লাজেলা লক্ষ্য করলাম, একটি আমি রেড কালার করে দিয়েছি আর একটি গ্রিন কালার। তাহলে এই জোসপোরে দুটি ফ্লাজেলা থাকে, অর্থাৎ দ্বিফ্লাজেলেটেড, দ্বিফ্লাজেলা যুক্ত। এই দুটি ফ্লাজেলার একটিকে বলা হয় তিন শেল, অর্থাৎ ফ্লাজেলার গায়ে যদি এরকম হেয়ার লাইক স্ট্রাকচার থাকে সেই ধরনের ফ্লাজেলাকে বলা হয় তিন শেল, তিন শেল ফ্লাজেলা। আর একটি ফ্লাজেলা, একে বলবো আমরা হুইপ প্লাস, হুইপ প্লাস। তাহলে আমরা এর সেক্সুয়াল রিপ্রোডাকশন স্পোর বা রেণুর মাধ্যমে হয়। সেই রেণুটি হচ্ছে দুই ধরনের, জোসপোরটি হচ্ছে দুটি ফ্লাজেলা থাকে। একটি ফ্লাজেলাকে বলবো আমরা তিন শেল ফ্লাজেলা, আর একটি ফ্লাজেলাকে বলবো আমরা হুইপ প্লাস ফ্লাজেলা। তোমাদের জেনে রাখা ভালো, এই ফ্লাজেলার কারণেই এই জোসপোরটি মোটাইল, অর্থাৎ সচল, এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে। এই জোসপোরের চলনে তিন শেল ফ্লাজেলাটি অগ্রগামী, অর্থাৎ আগে থাকবে, এবং পিছনের দিকে থাকবে এই হুইপ প্লাস ফ্লাজেলা। তাহলে আমরা দেখছি ফ্লাজেলা সচল, জোসপোর সচল। এই জোসপোরের উৎপত্তি যদি আমরা লক্ষ্য করি তাহলে জোসপোরটি দেখতে অনেকটা কিডনি শেপড, অর্থাৎ কিডনির মতো দেখতে। এর মাঝখানে একটি খাঁজ রয়েছে, এই খাঁজ থেকেই দুটি ফ্লাজেলার উৎপত্তি, অর্থাৎ আমি স্কেলের মাধ্যমে দেখাচ্ছি। এই কিডনি শেপড জোসপোরের একটি ফ্লাজেলা খাঁজ থেকে, আরেকটি ফ্লাজেলা সেই খাঁজ থেকে উৎপত্তি হয়েছে। যেহেতু এটি দেখতে কিডনির মতো এবং মাঝখানের খাঁজ থেকে দুটি ফ্লাজেলা তৈরি হয়, এই ধরনের জোসপোরকে আমরা বলা হয় হেটেরোকন। তাদেরকে বলা হয় হেটেরোকন। এই ধরনের ফ্লাজেলা যদি হয়ে থাকে, খাঁজ থেকে উৎপত্তি হয়, তাদেরকে বলি আমরা হেটেরোকন ফ্লাজেলা। ছয় নাম্বার, সেক্সুয়াল রিপ্রোডাকশন। এদের যৌন জননও সম্পূর্ণ হয়। এদের যে যৌন জনন, সেই যৌন জনন এর পদ্ধতি হচ্ছে ওগ্যামাস। এদের যৌন জনন পদ্ধতি হচ্ছে ওগ্যামাস। ওগ্যামাস। এবং এই যৌন জননের পদ্ধতি হবে গ্যামেটেনজিয়াল কন্ট্যাক্ট। গ্যামেটেনজিয়াল কন্ট্যাক্ট। অর্থাৎ এদের যৌন জনন ক্রিয়া ওগ্যামাস পদ্ধতি, এবং সেই পদ্ধতি আরেকটি প্রকার রয়েছে গ্যামেটেনজিয়াল কন্ট্যাক্ট। গ্যামেটেনজিয়ালের সংস্পর্শের মাধ্যমে হয়ে থাকে। তোমাদের সিলেবাসের তৃতীয় যে অধ্যায় জেনারেল ক্যারেক্টারিস্টিক্স, এই অধ্যায়ের মধ্যে দেখবে যৌন জনন পদ্ধতি নিয়ে বিশদভাবে আলোচনা করা হয়েছে। সেগুলো আমি ক্লাসের পরে আমি তোমাদের হোমওয়ার্ক দিব, একটু জেনে রাখবে। তাহলে এদের সেক্সুয়াল রিপ্রোডাকশন হবে
ওগ্যামাস পদ্ধতি। ওগ্যামাস হচ্ছে যদি দুটি গ্যামেটের আকার আকৃতি ভিন্ন থাকে, অর্থাৎ এখানে আমি দুটি গ্যামেট দিয়েছি, এটি হচ্ছে স্পার্ম বা শুক্রাণু, এর ফ্লাজেলা রয়েছে এটি সচল, আর বড় করে একটি ডিম্বাণু বা ওভাম। তাহলে দুটি ভিন্ন আকার আকৃতির গ্যামেটের মধ্যে যখন জনন ক্রিয়া সম্পূর্ণ হয়, সেই ধরনের জনন পদ্ধতিকে বলা হয় ওগ্যামাস জনন। এক্ষেত্রে ওগ্যামাসে স্পার্ম বা শুক্রাণু হচ্ছে সচল, ওভাম বড় আকৃতির নিশ্চল। এই ধরনের জনন পদ্ধতিকে বলা হয় ওগ্যামাস। আর লাস্ট একটি বৈশিষ্ট্য দিয়ে শেষ করব। এই যে জোস্পোর, এই জোস্পোর সমূহ প্রজাতি ভেদে বিভিন্ন রকমের হয়ে থাকে, অর্থাৎ মনোপ্ল্যানেটিক, ডাইপ্ল্যানেটিক অথবা পলিপ্ল্যানেটিক। অর্থাৎ এই জোস্পোরগুলি মনোপ্ল্যানেটিক, ডাইপ্ল্যানেটিক বা পলিপ্ল্যানেটিক হয়ে থাকে। এই মনোপ্ল্যানেটিক, ডাইপ্ল্যানেটিক অথবা পলিপ্ল্যানেটিক আমাদের যে পূর্বের ক্লাস স্যাপ্রোলেগনিয়া, সেই স্যাপ্রোলেগনিয়া জেনাসে আমরা বিশদভাবে আলোচনা করেছি। তোমরা যদি ভুলে যেয়ে থাকো তাহলে একটু আবার দেখে নিবে। এই হলো মোটামুটি ওমাইসেটিস শ্রেণীর বৈশিষ্ট্য। এবার ওমাইসেটিসের যে জেনাস ফাইটোপথোরা, সেই ফাইটোপথোরায় আমরা চলে যাব। ফাইটোপথোরা, এই ফাইটোপথোরা শব্দকে যদি আমরা ভেঙে বলি তাহলে দুটি শব্দের সমন্বয়ে গঠিত, একটি ফাইটোস আর একটি অপথোরা। ফাইটোস শব্দের অর্থ হচ্ছে প্লান্ট, অপথোরা শব্দের অর্থ হচ্ছে ডেস্ট্রয়ার। তাহলে দুটি শব্দকে একত্র করলে হয়ে যায় যে সমস্ত জীব উদ্ভিদ ধ্বংসকারী, যে সমস্ত অণুজীব উদ্ভিদ ধ্বংসকারী তাদেরকে বলা হয় ফাইটোপথোরা। এখন আমাদের পুরো বিশ্বে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে লাখ লাখ মানুষের প্রাণ হারাচ্ছে, ঠিক তেমনি এই ফাইটোপথোরা ফাঙ্গাসের কারণে 1840 দশকের দিকে একটি রোগ হয়, সেটা আলুর রোগ হয়ে থাকে। সেই রোগকে বলা হয় লেট ব্লাইট অফ পটেটো। তাহলে রোগটির নাম আবার বলছি, লেট ব্লাইট অফ পটেটো, অর্থাৎ আলুর বিলম্বিত ধসা রোগ। এই রোগে আয়ারল্যান্ডে 1843 থেকে 1847 এই সময়ের মধ্যে এক ধরনের দুর্ভিক্ষ দেখা দেয়, যা এই প্যাথোজেন দ্বারা হয়ে থাকে, অর্থাৎ ফাইটোপথোরা দ্বারা এই রোগটি হয়ে থাকে। এই রোগে প্রায় 10 লক্ষ মানুষ প্রাণ হারায়
এবং 20 লাখ মানুষ খাদ্যের অভাবে দেশ ত্যাগ করেন। এই ইতিহাসে এটি একটি আইরিশ পটেটো ফ্যামিন নামে পরিচিত। তাহলে এই যে ফাইটোপথোরা, যাকে বলা হয় প্লান্ট ডেস্ট্রয়ার, উদ্ভিদ ধ্বংসকারী, সেই লেট ব্লাইট অফ পটেটোর মাধ্যমে আয়ারল্যান্ডে 10 লাখ লোক মারা যায়, প্রায় 20 লাখ লোক দেশ ত্যাগ করেন খাদ্যের অভাবে। সেই জন্য তাদেরকে আইরিশ পটেটো ফ্যামিন বা আইরিশ আলুর দুর্ভিক্ষ নামে পরিচিত। এই ফাইটোপথোরাটি কিভাবে আলুর মধ্যে রোগ ছড়ায় সেটা আমরা দেখার চেষ্টা করব। এটি একটি উদ্ভিদের আলু গাছের পাতার চিত্র। তোমরা নিশ্চয় দেখতে পাচ্ছ এটি একটি আলু গাছের পাতা। সেই পাতায় কিনার দিকে, পাতার কিনারায় এই যে লাল করে দিলাম, এই সমস্ত জায়গায় ফাইটোপথোরা আক্রমণ করে পাতাকে পচে ফেলে। এটি সাধারণত মৃত্তিকার মধ্যে, অর্থাৎ রূপান্তরিত যে কাণ্ড টিউবার, সেই টিউবারে আক্রমণ করে এটি একটি গোল আলু। এই যে কালো কালো অংশ দেখতে পাচ্ছি আমরা, ডার্ক ব্রাউন অথবা ব্ল্যাক কালারের যে অংশ, এইগুলি লেট ব্লাইট অফ পটেটো, যা ফাইটোপথোরা দ্বারা সৃষ্টি হয়ে থাকে। এই আলুর থেকে জীবাণুটি পাতার মধ্যে আক্রমণ করে এবং পাতায় আক্রমণ করে পাতার মধ্যে দিয়ে বের হয়ে আসে। সোমাটিক স্ট্রাকচার। এই ফাইটোপথোরার দৈহিক গঠনটা কি সেটা বোঝানোর জন্যই আমি এই পাতার চিত্র এবং আলুটি দিয়ে অঙ্কন করেছি। এখন তোমরা লক্ষ্য করবে কিভাবে এর দৈহিক গঠনটি তৈরি হয়ে থাকে, বা সোমাটিক স্ট্রাকচার বা দৈহিক গঠন। এতে পাতার নিম্ন পৃষ্ঠে যে স্টোমাটা বা পত্ররন্ধ্র থাকে, সেই পত্ররন্ধ্র দিয়ে একটি কনিডিওফোর বা স্পোরাঞ্জিওফোর বের হয়ে থাকে। তাহলে একটি পাতার গঠনকে আমরা এইভাবে দেখতে পারি। বাইরের দিকে কিউটিকল, এপিডার্মিস, ওকে, তোমরা লক্ষ্য করবে এই পাতাকে আমি যদি প্রস্থচ্ছেদ করি তাহলে এই ধরনের গঠনটি পাবো। উপরের দিকে কিউটিকল, এপিডার্মিস, এই ধরনের কোষ। এই ফাইটোপথোরা অন্তঃকোষীয় অবকাশে অবস্থান করে, অর্থাৎ কোষের যে মাঝের ফাঁকা স্থান,
সেই ফাঁকা স্থানে অবস্থান করে। এটা হচ্ছে স্টোমাটা। এই স্টোমাটার ভিতর দিয়ে বাইরে বের হয়ে আসে। স্টোমাটার ভিতর দিয়ে বাইরে যে বের হয়ে আসলো, এই শাখাকে বলা হয় স্পোরাঞ্জিওফোর। স্পোরাঞ্জিওফোর বানানটি আমি বড় করে লিখছি, স্পোরাঞ্জিওফোর। অর্থাৎ স্টোমাটার ভিতর দিয়ে স্পোরাঞ্জিওফোর বের হয়ে আসে। এই স্পোরাঞ্জিওফোরের মাথায় একটি করে স্পোরাঞ্জিয়া তৈরি হয়। এটি একটি স্পোরাঞ্জিয়া। তাহলে আমরা লক্ষ্য করব এই পাতার মাঝখানে যে কোষের অন্তঃকোষীয় ফাঁকা স্থান, সেখান থেকে মাইসেলিয়াম স্টোমাটা হয়ে একটি স্পোরাঞ্জিওফোর তৈরি করে। সেই স্পোরাঞ্জিওফোর বায়বীয় অংশে বের হয়ে আসে। এই স্পোরাঞ্জিওফোরের মাথায় একটি স্পোরাঞ্জিয়া তৈরি করে। এই স্পোরাঞ্জিয়াটি দেখতে অনেকটি গোলাকার বা উপবৃত্তাকার বা ডিম্বাকার হয়ে থাকে। আর এর চারিদিকে প্রাচীর, পুরো প্রাচীর থাকে। কিন্তু স্পোরাঞ্জিয়ার তাহলে এটি একটি স্পোরাঞ্জিয়া। এই স্পোরাঞ্জিয়ার প্রাচীরটি থাকবে খুবই পুরো, দেখতে উপবৃত্তাকার বা ডিম্বাকার। আর এই যে মাথা, মস্তক বা মাথার অগ্রভাগ স্বচ্ছ এবং পাতলা থাকে, একে বলা হয় প্যাপিলা। এই স্পোরাঞ্জিওফোরের ভিতরে নিউক্লিয়াস, খাদ্যবস্তু জমা থাকে এবং পরিণত স্পোরাঞ্জিয়া এই স্পোরাঞ্জিওফোর থেকে বের হয়ে যায়, ঝরে পড়ে। এই স্পোরাঞ্জিওফোরের মধ্যে যে নিউক্লিয়াস রয়েছে, সেই নিউক্লিয়াস সামান্য সাইটোপ্লাজম সহ জোস্পোর তৈরি করে। জোস্পোর তৈরি করে জার্ম টিউবের মাধ্যমে, আবার এটি একটি জার্ম টিউব, জার্ম টিউবের মাধ্যমে বাইরে বের হয়ে আসে। এভাবে অন্য একটি নতুন আলু গাছকে আক্রমণ করে থাকে। আর একটি গঠনের মধ্যে আমরা যে সোমাটিক গঠন দেখলাম, এটি একটি হাইফা। এর গঠনটি এইরকম, সোমাটিক গঠন। এটি একটি মাইসেলিয়াম। মাইসেলিয়ামটি এখানে ব্রাঞ্চিং হয়েছে, অর্থাৎ শাখান্বিত হয়েছে। এইখানে অসংখ্য সিনোসাইটিক অর্থাৎ অসংখ্য নিউক্লিয়াস রয়েছে, অর্থাৎ সিনোসাইটিক মাইসেলিয়াম। এর ভিতরে সেল ভ্যাকিউল বা কোষ গহ্বর থাকে। সঞ্চিত খাদ্য হিসেবে অয়েল ড্রপ বা তৈলবিন্দু থাকে। আর এখানে আমরা লক্ষ্য করব এর গঠন দুটি লেয়ার, একটা বাইরের লেয়ার বা সেল ওয়াল। এই সেল ওয়ালটি বিটা গ্লুকান দিয়ে তৈরি, আর ভিতরের যে আরেকটি স্তর, সেটি সেলুলোজ দ্বারা তৈরি। এই হচ্ছে ফাইটোপথোরার সোমাটিক গঠন। সোমাটিক গঠনটি আমি আবার বলছি,
এটি দুটি লেয়ার থাকে, বাইরের লেয়ার বিটা গ্লুকান দ্বারা, ভিতরের যে লেয়ার এটি সেলুলোজ দ্বারা তৈরি হয়ে থাকে। এটি একটি ব্রাঞ্চিং মাইসেলিয়াম, শাখান্বিত মাইসেলিয়াম, এখানে ব্রাঞ্চ হয়ে গেছে। কোষের ভিতরে অসংখ্য নিউক্লিয়াস অবস্থান করে। খাদ্য বস্তু হিসেবে তৈলবিন্দু থাকতে পারে। এই হচ্ছে ফাইটোপথোরার দৈহিক গঠন। আর এটি যখন কোষের মাধ্যমে, স্টোমাটার মাধ্যমে বাইরে বের হয়ে আসে, তখন স্পোরাঞ্জিওফোর বা কনিডিওফোরের মাধ্যমে বের হয়ে স্পোরাঞ্জিয়া বা কনিডিয়া তৈরি করে নতুন উদ্ভিদকে আক্রমণ করে থাকে। আজকে আমার ক্লাস এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা এই ফাইটোপথোরার পরবর্তী যে অংশ যা আমরা শেষ করতে পারলাম না তা নিয়ে আলোচনা করব। আগামী ক্লাসে আমরা পড়ব রিপ্রোডাকশন। তোমরা বাসায় এই রিপ্রোডাকশন সম্পূর্ণ ভালো করে একটু দেখবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আর বলেছিলাম পরের মাঝখানে যে তৃতীয় অধ্যায়ের একটি রিপ্রোডাকশনসের কিছু পদ্ধতি, রিপ্রোডাকশন, সেক্সুয়াল রিপ্রোডাকশন তিনটি প্রধান ধাপে হয়। একটি ধাপকে বলা হয় প্লাজমোগ্যামি, আরেকটি ধাপকে বলা হয় ক্যারিওগ্যামি, এবং লাস্ট মিওসিস। অর্থাৎ ছত্রাকের, যে কোনো ছত্রাকের যৌন জনন ক্রিয়া তিনটি ধাপ অতিক্রম করে সম্পূর্ণ হয়। সেই ধাপগুলো হচ্ছে প্লাজমোগ্যামি, ক্যারিওগ্যামি এবং মিওসিস। সেই জন্য আমাদের সেক্সুয়াল রিপ্রোডাকশন বুঝতে হলে সেই তিনটি ধাপ আমাদের ভালোভাবে জানতে হবে। সেই জন্য তোমরা তৃতীয় অধ্যায়ে এই অংশটুকু বিশেষভাবে মনোযোগ দিবে এবং বোঝার চেষ্টা করবে। তো আমার ক্লাস তোমাদের কেমন লাগলো? এখন তো আমি দেখতে পাচ্ছি না তোমরা কি কমেন্টস করেছ। যে জায়গায় তোমরা বুঝতে পারোনি কাইন্ডলি আমাকে মেনশন করবে। আমি নেক্সট ক্লাসে তোমাদের বোঝানোর চেষ্টা করব। যদিও করোনা ভাইরাসের কারণে কলেজে ক্লাসের পাঠদান বন্ধ রয়েছে, কিন্তু আমরা থেমে থাকবো না। আমরা তোমাদের পাশে আছি। আমরা আরও চেষ্টা করব কিভাবে ক্লাসটা সুন্দর করে নেওয়া যায় অনলাইনের মাধ্যমে, সে চেষ্টাই আমরা করছি। ঢাকা কলেজ পরিবার তোমাদের পাশে আছে, বোটানি ডিপার্টমেন্ট তোমাদের পাশে আছে। তোমরা ঘরে থাকো, পড়াশোনা করো, সুস্থ থাকো, আর আমাদের জন্য দোয়া করো। থ্যাংক ইউ ভেরি মাচ।